মুভির শুরুতেই দেখা যায় রিনা নামের একটি মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে। রিনার মা সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখাশোনা করছিলেন। এরপর তিনি রিনার রুমে যান। মেয়েকে দেখে তিনি বলেন, রিনাকে আজ খুব সুন্দর লাগছে, আর যদি তার বাবা আজ বেঁচে থাকতেন তাহলে তাকে নিয়ে খুব গর্ব করতেন। রিনা তার মায়ের সাহসের প্রশংসা করে বলে কিভাবে মা একা হাতে তাকে বড় করেছেন। মা রিনাকে বোঝান বিয়ে শুধু একটি অনুষ্ঠান নয়, এটা একটি দীর্ঘ পথ চলা। তিনি অতীতের কোনো অসমাপ্ত বিষয় থেকে সাবধান থাকতে বলেন, যাতে ভবিষ্যতে দাম্পত্য জীবনে কোনো সমস্যা না হয়। রিমা মাকে আশ্বস্ত করে যে সব ঠিক আছে। অনুষ্ঠান শুরু হওয়ার সময় হয়ে যায়। মা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রিনা আয়নার সামনে বসে। হঠাৎ আয়নাটি নিজে থেকেই অদ্ভুতভাবে ফেটে যায়। দেয়ালে টাঙানো ফটো অ্যালবামও তখন পড়ে যায়। আচমকা ইলেকট্রিসিটি চলে যায়। রিনা মা বাবার ছবি সামনে রাখে। বাইরে গিয়ে জানা যায় শর্ট সার্কিট হয়েছে। রুমে ফিরে এসে সে দেখে অ্যালবামটি মেঝেতে পড়ে আছে এবং কাঁচ ভাঙা। তখন সে দরজার বাইরে কাউকে দেখতে পায়। রিনা সেই লোকটির পিছু নেয়, কিন্তু বারান্দায় পৌঁছাতেই লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সেখানে সে কাদামাখা পায়ের ছাপ দেখতে পায় এবং দুর্গন্ধও পায়। তখন সে খেয়াল করে পাশে রাখা বিয়ের গোসলের পানিতে ফুলের সঙ্গে কালো রঙের পানি। হঠাৎ কিছু একটা পানির উপর ভেসে ওঠে। এটা দেখে রিনা চিৎকার করে মাকে ডাকে। পানি পুরো কালো হয়ে গিয়েছিল এবং তাতে একটি মরা ইঁদুর ছিল। কেউ পরীক্ষা করে জানায় এটা কালো রক্ত এবং একে খুবই খারাপ অশুভ লক্ষণ ধরা হয়। হ্যালো বন্ধুরা, বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভির কাহিনী, যার নাম হলো গেতি ইরেং। বাকি কাহিনী শুরু করার আগেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক করুন। আপনার একটি লাইক আমার কষ্টকে সার্থক করতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুবতেই আজকের রহস্যের অন্তরালে। এরপর কাহিনী কিছুটা সময় এগিয়ে যায়। রিনাকে তার স্বামী প্রামের সঙ্গে দেখা যায়। জানা যায় প্রামের প্রমোশন হয়েছে এবং অফিস থেকে তাদের থাকার জন্য একটি বাড়ি দেওয়া হয়েছে। কিন্তু রিনা এখনও বিয়ের আগে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো নিয়ে চিন্তিত। প্রাম তাকে বোঝায় ভূতপ্রেত বলতে কিছুই নেই। সে যুক্তি দেয় আয়নাটি খারাপ মানের ছিল বলেই ভেঙেছে, শর্ট সার্কিটের জন্য ইলেকট্রিসিটি গেছে এবং অ্যালবাম ঠিকমতো টাঙানো ছিল না বলে পড়ে গেছে। কাদা, ইঁদুর আর কালো পানির ব্যাপারে প্রাম বলে তার মা বলেছিলেন প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয়েছিল, হয়তো তারাই এসব করেছে। প্রাম রিনাকে ভরসা দেয় যে এখন সব ঠিক আছে। নতুন জীবন নিয়ে কথা বলতে বলতে মজা করে বলে প্রাম 11টা সন্তান চায়। কথা বলতে বলতে তারা নতুন বাড়িতে পৌঁছে যায়। সেখানে মিস্টার মুরি এবং মিসেস ডার তাদের স্বাগত জানান। প্রাম জানায় তারা সপ্তাহে একদিন বাড়ি পরিষ্কার করতে আসবেন। বাড়ির ভেতরে গিয়ে জানানো হয় পুরনো লাইট বদলে দেওয়া হয়েছে এবং বাড়ি পুরোপুরি প্রস্তুত। হঠাৎ প্রাম মেঝেতে কাদা দেখে অবাক হয়ে যায়। মিসেস ডার বলেন তিনি তো পরিষ্কার করেছিলেন, কাদা কোথা থেকে এলো বুঝতে পারছেন না। প্রাম আবার পরিষ্কার করতে বলেন। এই ঘটনায় রিনা বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। রাতে বেডরুমে খুব গরম লাগলে রিনা ফ্যানের কথা জিজ্ঞাসা করে। প্রাম বলে বাড়িতে ফ্যান নেই, কাল অফিস থেকে আনাবে। পরদিন মিসেস ডার জিজ্ঞাসা করেন নতুন বাড়ির জন্য কোনো অনুষ্ঠান হবে কিনা এবং প্রতিবেশীদের সাহায্যের প্রস্তাব দেন। রিনা রাজি হয়। মিসেস ডার ফ্যানের ব্যাপারে জানতে চাইলে রিনা বলে এটা প্রামের অফিস থেকে এসেছে। রিনা বলে গত রাতে খুব গরম লেগেছিল। এটা শুনে মিসেস ডার অবাক হন, কারণ ওই এলাকায় সাধারণত ঠান্ডা থাকে। সেই রাতে প্রতিবেশীদের সাহায্যে রিনা বাড়িতে হাউস ওয়ার্মিং অনুষ্ঠান আয়োজন করে। প্রাম ফোন করে জানায় অফিস থেকে ফিরতে তার দেরি হবে। সে বলে ওস্তাদ এলে তাকে আদা দিয়ে ভালো চা বানিয়ে দিতে। এরপর রিনা বাইরে গিয়ে এক বৃদ্ধ লোককে দেখে। তাকে ওস্তাদ ভেবে ভেতরে ডেকে বসতে বলে তার স্বামী আসতে দেরি হবে এবং সে চা বানাতে রান্নাঘরে যায়। চা বানিয়ে ফিরে এসে দেখে লোকটি সেখানে নেই। রিনা মিস্টার মুরিকে জিজ্ঞাসা করলে তিনি অবাক হয়ে বলেন ওস্তাদ তো এখনো আসেননি। ঠিক তখনই প্রাম আসল ওস্তাদকে নিয়ে বাড়িতে পৌঁছান। রিনা ভয় পেয়ে যায় এবং আগের লোকটির কথা প্রামকে জানায়। সে বলে বাইরে অপেক্ষা করতে দেখা এক বৃদ্ধকে সে ওস্তাদ ভেবেছিল। প্রাম ভাবে হয়তো কোনো প্রতিবেশী ছিল। এরপর ওস্তাদ বাড়ির মঙ্গল কামনায় দোয়া শুরু করেন। দোয়ার মাঝেই রিনা আবার সেই রহস্যময় বৃদ্ধকে দেখতে পায়। লোকটি অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসছিল। রিনা ভয়ে কেঁপে ওঠে। পরে সে জানালার বাইরে আবার লোকটিকে দেখে এবং প্রামকে দেখানোর চেষ্টা করে। প্রাম গিয়ে দেখলেও সেখানে কাউকেই পায় না।
পরদিন সকালেও রিনা সেই লোকটির কথা ভেবে অস্থির হয়ে থাকে। রিনা ভাবতে থাকে লোকটা শুধু তাকেই কেন দেখা দিচ্ছে। প্রাম তাকে শান্ত করে বলে মিস্টার মুরি বা অন্য কোনো প্রতিবেশী কাউকে দেখিনি, আর ওই এলাকায় এমন চেহারার কোনো মানুষও নেই। সে আন্দাজ করে বলে হয়তো লোকটা পথ ভুলে এসেছিল বা কেউ মজা করেছে। প্রাম রিনাকে দরজা জানালা বন্ধ রাখতে বলে কাজে চলে যায়। এরপর দৃশ্য রাতে চলে যায়। গরমের জন্য আজও রিনার ঘুম আসে না, তাই সে বাথরুমে গোসল করতে যায়। বাথরুমের দরজার পেছনে আমরা সেই লোকটার ছায়া দেখতে পাই। গোসল শেষে রিনা আলমারি বন্ধ করে, তখন তার একেবারে কাছেই লোকটাকে ভয়ঙ্কর রূপে দেখা যায়, কিন্তু রিনা সেটা খেয়াল করে না। পরে আয়নায় সে লোকটাকে দেখতে পায়, কিন্তু পিছনে ঘুরতেই সে অদৃশ্য হয়ে যায়। ভয়ে রিনা হাঁপাতে থাকে। রিনা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ উপর থেকে তার মুখে পানি পড়ে। চোখ খুলে দেখে লোকটা টিকটিকির মতো সিলিংয়ে ঝুলে আছে। ভয়ে তার কথা বন্ধ হয়ে যায়। আচমকা লোকটা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বলে আমি তোমাকে চাই। রিনা চিৎকার করে ওঠে। সে প্রামকে সব জানায়, কিন্তু প্রাম বলে এখানে তো কেউ নেই। এরপর গল্প 7 সপ্তাহ এগিয়ে যায়। দেখা যায় রান্নাঘরে মিসেস ডারের সঙ্গে রিনা রান্না করছে। হঠাৎ তার বমি বমি ভাব হয়। এদিকে প্রাম অফিসে ফসল কাটার তথ্য ও ফ্যাক্টরির কাজ সমন্বয় করতে ব্যস্ত। তখন কেউ এসে জানায় প্রামের ফোন এসেছে। ফোনে মিসেস ডার জানান রিনার শরীর খারাপ, তার বমি হচ্ছে এবং জ্বর জ্বর লাগছে। দৃশ্য হাসপাতালে যায়। ডাক্তার জানান রিনা অসুস্থ নয়, বরং সে 7 মাসের গর্ভবতী। এই সুখবর শুনে প্রাম আর রিনা ভীষণ খুশি হয়। তারা তাদের আসন্ন সন্তানের স্বপ্ন দেখতে শুরু করে। প্রাম সন্তানের সুস্থতার জন্য দোয়া করে এবং রিনাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। সেই রাতে প্রাম আবার ফোন করে জানায় অফিস থেকে ফিরতে তার দেরি হবে। সে রিনাকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলে, কিন্তু রিনার ক্ষুধা ছিল না, তাই সে মিসেস ডারকে খাবার সরিয়ে নিতে বলে। তখন আবার সে সেই একই পায়ের ছাপ দেখতে পায়। ভয়ে জিজ্ঞাসা করে কেউ কি বাড়িতে ঢুকেছিল। মিস্টার মুরি এটাকে বিড়ালের পায়ের ছাপ বলে এড়িয়ে দিতে চান, কিন্তু মিসেস ডার স্পষ্ট বলেন এগুলো মানুষের পায়ের ছাপ। মুরি শপথ করে বলেন তার পা পরিষ্কার। তখন রিনা তাদের মেঝে পরিষ্কার করতে বলে নিজের ঘরে চলে যায়। আমরা দেখতে পাই বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই দরজায় নক হয়। বাইরে কাউকে না পেয়ে সে আবার ঘরে ফিরে আসে। হঠাৎ খুব জোরে আবার দরজায় ধাক্কা পড়ে। দরজা খোলার আগেই ইলেকট্রিসিটি চলে যায়, আর সে দেখে সেই লোকটা বিছানার উপর দাঁড়িয়ে আছে। সেই শয়তান ভয়ঙ্করভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার পেটের নখ দিয়ে আঘাত করে রক্ত বের করে দেয়। রিনা কোনো মতে নিজেকে ছাড়িয়ে বাইরে দৌড়ে যায় এবং চিৎকার করতে থাকে। হঠাৎ সে অনুভব করে তার গর্ভপাত হয়ে গেছে। তখন সে শয়তান হামাগুড়ি দিয়ে এসে ভ্রূণটাকে তুলে খেয়ে ফেলে। ঠিক তখনই রিনা চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। পাশে প্রাম ঘুমিয়েছিল। রিনা কাঁপতে কাঁপতে জানায় সে আবার সেই বুড়ো লোকটাকে দেখেছে। প্রাম তাকে বোঝায় এটা তোমার শুধু দুঃস্বপ্ন, আর কিছুই না। কিন্তু কিছুক্ষণ পর রিনা বুঝতে পারে সত্যি তার গর্ভপাত হয়েছে। প্রাম সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দুঃখের সঙ্গে জানান তারা শিশুটিকে বাঁচাতে পারেননি। প্রাম রিনাকে সাহস দেয়, বলে সুস্থ হলে তারা আবার চেষ্টা করতে পারবে। কিন্তু রিনা পুরোপুরি ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে সে নিজের পুরো খেয়াল রেখেছিল, কোনো ভারী কাজও করেনি। তাহলে এমন কেন হলো? প্রাম এটাকে ভাগ্যের লিখন বলে এড়িয়ে যায়। কিন্তু রিনা বলে সেই বুড়ো লোকটাই তাদের সন্তানকে খেয়ে ফেলেছে। প্রমাণ হিসেবে সে নিজের পেটের ক্ষত দেখায়। তবুও প্রাম বিশ্বাস করে না। তার মনে হয় ব্যথায় কষ্ট পেয়ে রিনা নিজে নখ দিয়ে এই দাগ করেছে। পরদিন প্রাম রিনাকে বিশ্রাম নিতে বলে অফিসে চলে যায়। প্রাম বেরিয়ে যেতেই রিনা মিস্টার মুরিকে জিজ্ঞাসা করে তিনি কি কোনো ওঝা বা তান্ত্রিক চেনেন। সে বলে প্রামকে না জানিয়ে এমন কাউকে ডেকে আনতেন। রিনার অনুরোধে মিস্টার মুরি মিস্টার নার্তো নামে এক তান্ত্রিককে নিয়ে আসেন। রিনা তাকে ধন্যবাদ জানায়। মিস্টার নার্তো তার তৃতীয় চোখ দিয়ে দেখার অনুমতি চান। তিনি প্রার্থনা শুরু করেন যাতে রিনার শরীর বা এই বাড়িতে লুকিয়ে থাকা কোনো রহস্য বা অশুভ শক্তি যেন প্রকাশ পায়। রিচুয়াল শেষ করে তিনি রিনাকে বলেন তার সন্দেহ একদম ঠিক। রিনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর এই অভিশাপের কারণেই তার গর্ভপাত হয়েছে। তবে তিনি এখনই এই জাদু ভাঙতে পারবেন না, কারণ ঠিক কী ধরনের কালো জাদু করা হয়েছে তা এখনও নিশ্চিত নন। এখন নিরাপত্তার জন্য মিস্টার নার্তো রিনাকে কিছু জিনিস দেন এবং সেগুলো বাড়ির কোনায় কোনায় রাখতে বলেন। তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন রিনা যেন আল্লাহর কাছে প্রার্থনা করে এবং তার কাছ থেকেই সুরক্ষা চায়। এরপর গল্প কয়েক মাস এগিয়ে যায়।
দেখা যায় প্রাম বারান্দায় বসে আছে। মিস্টার মুরি যখন একটি ফুলের টব সরান তখনই প্রাম সেখানে মিস্টার নার্তোর দেওয়া সেই সুরক্ষার বোতলটি দেখতে পায়। সে মিস্টার মুরিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে মুরি কিছুই জানেন না বলে অস্বীকার করেন। প্রাম বুঝে যায় রিনা তাকে না জানিয়ে তান্ত্রিককে ডেকেছিল। রিনা ব্যাখ্যা করে বলে সে শুধু সুরক্ষার জন্যই এসব করেছিল, আর তখন থেকে সে সেই বুড়ো লোকটাকে স্বপ্নেও দেখেনি। কিন্তু প্রাম আগের মতোই ভূতপ্রেত বা অলৌকিক শক্তিতে বিশ্বাস করতে অস্বীকার করে। বিরক্ত হয়ে সে তান্ত্রিকের দেওয়া সব সুরক্ষার জিনিস ফেলে দেয়। সেই রাতেই কাজ শেষ করে রুম থেকে বের হওয়ার সময় হঠাৎ জোরে বাতাসে জানালা খুলে যায়। প্রাম জানালা বন্ধ করতে গেলে আমরা আবার সেই পায়ের ছাপ দেখতে পাই। রাতে রিনা ঘুম থেকে উঠে পানি খেতে রান্নাঘরে যায়। সেখানে আয়নায় সেই বুড়ো লোকটির প্রতিচ্ছবি দেখে সে ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ পিছলে পড়ে যায়। তখন সেই শয়তান তার উপর চেপে বসে বলে, আমি তোমাকে চাই। তার মুখ থেকে এক নোংরা লিকুইড বের হয়ে রিনার মুখে পড়ে। রিনা দৌড়ে প্রামের কাছে যায়। এবার প্রামও সেই ভয়ঙ্কর বুড়ো লোকটিকে দেখতে পায়। লোকটি বাইরে গেলে প্রাম সাহস করে তার পিছু নেয়। সে দেখে লোকটি ছাদের উপর দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই বাতাসে মিলিয়ে যায়। প্রাম একটি সিঁড়ি এনে সিলিংয়ের উপরের অংশ পরীক্ষা করতে যায়। সেখানে কোনো মানুষ না পেলেও একটি রহস্যময় জিনিস খুঁজে পায়। সেই অদ্ভুত জিনিস দেখে প্রাম ভীষণ ভয় পেয়ে যায়। পরদিনই প্রাম নিজেই মিস্টার নার্তোকে বাড়িতে ডাকেন। মিস্টার নার্তো জানান এটি কবরের মাটি এবং ইঁদুরের কালো রক্ত দিয়ে তৈরি এক শক্তিশালী কালো জাদু, যার নাম ব্ল্যাক ব্লাড কার্স। তিনি বলেন এই অভিশাপ সরাসরি তাদের বংশের উপর আঘাত করে। এর ফল হিসেবে রিনা যতবারই গর্ভবতী হবে ততবারই তার গর্ভপাত হবে, অর্থাৎ তারা হয়তো কখনোই মা বাবা হতে পারবে না। প্রাম জানতে চায় কে এমন নিকৃষ্ট কাজ করেছে। মিস্টার নার্তো বলেন এটা এমন কারো কাজ যে তাদের পরিবারের কারণে গভীরভাবে কষ্ট পেয়েছে এবং প্রতিশোধ নিতে চায়। প্রাম জিজ্ঞাসা করে এই অভিশাপ ভাঙা সম্ভব কিনা। মিস্টার নার্তো জানান এটা সহজ নয়। এর জন্য অভিশাপের মূল উৎস খুঁজে বের করতে হবে। সাধারণত যে ব্যক্তি জাদু করেছে তার বাড়ির আশেপাশেই সেই জিনিসটি পুঁতে রাখা থাকে। তিনি রিনাকে মনে করতে বলেন তার কি এমন কোনো শত্রু আছে যে তার প্রতি গভীর রাগ পুষে রেখেছে। তখন রিনার মায়ের বলা অতীতে সেই অসমাপ্ত সমস্যার কথা মনে পড়ে। রিনা প্রামকে তার অতীতের কথা জানায়। প্রামের সঙ্গে পরিচয়ের আগে সেই ইউডি নামে এক ছেলের সঙ্গে 6 মাস সম্পর্ক করেছিল, কিন্তু ইউডি তাকে নিয়ে খুবই অবসেসিভ ছিল। যখন রিনার সম্পর্ক ভাঙতে চায় ইউডি সেটা মেনে নিতে পারেনি এবং তার পিছু নিতে শুরু করে। এমনকি হুমকিও দিয়েছিল রিনা যদি অন্য কাউকে বিয়ে করে তবে সে দেখে নেবে। তারা সিদ্ধান্ত নেয় অভিশাপ ভাঙতে হলে ইউডিকে খুঁজে বের করতেই হবে। রিনা পুরনো বন্ধুদের ফোন করে খোঁজ নেয়। জানা যায় ইউডিকে জাকার্তায় পুলিশ গ্রেফতার করেছিল, কিন্তু জেল থেকে বের হওয়ার পর সে কোথায় আছে কেউ জানে না। রিনা প্রামকে গ্রেপ্তারের বিষয়টি জানায়। তারা বুঝতে পারে পুলিশের সাহায্য ছাড়া ইউডিকে খুঁজে পাওয়া কঠিন। সময় এগিয়ে যায়। রিনা আবার কয়েক মাসের গর্ভবতী। সে ও প্রাম আল্লাহর কাছে দোয়া করে যেন তাদের সন্তান সুস্থভাবে জন্মায়। রিনা জিজ্ঞাসা করে ইউডি সম্পর্কে পুলিশের কোনো খবর এসেছে কিনা। প্রাম বলে এখনো কোনো খবর নেই। হঠাৎ সিন্তা ফোন করে জানায় ইউডিকে পাওয়া গেছে। সে স্লাভিতে তার বোনের বাড়িতে আছে। প্রাম সিদ্ধান্ত নেয় সে মিস্টার নার্তোকে নিয়ে স্লাভি যাবে। রিনাকে বাড়ি থাকতে এবং একা না থাকার জন্য তার মাকে ডেকে নিতে বলে। ইউডির বোনের বাড়িতে পৌঁছে মিস্টার নার্তো জানান সেখানে তিনি কোনো অভিশাপের উপস্থিতি অনুভব করছেন না। প্রাম নিজেকে ইউডির বন্ধু পরিচয় দিয়ে তার খোঁজ নেয়। ইউডির বোন জানায় 6 মাস আগে লাইমস্টোন খনির দুর্ঘটনায় ইউডির মৃত্যু হয়েছে। প্রাম ফোনে রিনাকে জানায় ইউডি মারা গেছে। সে বলে মিস্টার নার্তোর মতে যদি যে ব্যক্তি অভিশাপ দিয়েছে সে মারা যায় তবে অভিশাপ নিজে থেকেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু রিনার সমস্যা তো শেষ হয়নি, এর মানে নিশ্চিতভাবে এটা ইউডির কাজ নয়। প্রাম জিজ্ঞাসা করে রিনার মায়ের কি কোনো শত্রু আছে যার কারণে রিনার উপর এই বিপদ নেমে এসেছে। রিনা তা অস্বীকার করে। প্রাম জানায় তারা আরও তথ্যের জন্য গ্রামের প্রধানের বাড়িতে অপেক্ষা করছে। রাতে মা রিনাকে বিশ্রাম নিতে বলেন। রিনার পায়ের ব্যথা করলে মা গরম পানি ব্যবহার করতে বলেন এবং মিসেস ডারকে ডাকতে যান। মা বের হতেই রিনা আবার সেই পায়ের ছাপ দেখতে পায়। বাড়ির কোনায় রাখা সুরক্ষার জিনিসগুলো একে একে ভেঙে যেতে শুরু করে। ভয়ে রিনা মাকে ডাকতে থাকে, কিন্তু মা একটি ঘরে আটকে যান আর মিস্টার মুরি ও মিসেস ডার বাড়ির বাইরে তালাবদ্ধ হয়ে পড়েন। ঠিক তখনই রিনার প্রসব বেদনা শুরু হয় এবং তার পানি ভেঙে যায়। সেই শয়তান এসে রিনার পেটে হাত রেখে বলে এই বাচ্চা জীবিত জন্মাবে না। ঠিক তখনই প্রাম ও মিস্টার নার্তো বাড়িতে পৌঁছে যান। তাদের আসতেই দরজা খুলে যায়।
মিস্টার নার্তো অশুভ শক্তিকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তখন শয়তান রিনাকে ছেড়ে দেয়। প্রাম রিনাকে সামলে নেয় কারণ তার লেবার পেন শুরু হয়ে গেছে। সবাই আল্লাহর কাছে শক্তি চায় এবং ডেলিভারিতে সাহায্য করে। একদিকে মিস্টার নার্তো শয়তানকে আটকানোর চেষ্টা করছিলেন, আর অন্যদিকে বাচ্চার ডেলিভারি প্রসেস চলছিল। অবশেষে রিনা নিরাপদে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। মিস্টার নার্তো আল্লাহর নাম নিয়ে শয়তানকে তাড়াতে সক্ষম হন। নবজাতকের নাম রাখা হয় ডুই। ডাক্তার জানান শিশুটির ফুসফুস পুরোপুরি বিকশিত হয়নি, তাই তাকে কয়েকদিন হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে। রিনা মিস্টার নার্তোর কাছে জানতে চায় বাচ্চার জন্মের পর কি অভিশাপ শেষ হয়েছে। তিনি বলেন অভিশাপ আসলে শিশুর রক্তে মিশে গেছে। পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সে অন্য স্বাভাবিক শিশুদের মতো বড় হতে পারবে না। তিনি এক ভয়ঙ্কর চক্রের কথা ব্যাখ্যা করেন যে 7 সপ্তাহে প্রথম গর্ভপাত, 7 মাসে প্রিম্যাচিউর জন্ম, আর সতর্ক করে দেন যখন বাচ্চা 7 বছর বয়স হবে তখন সেই বুড়ো লোক তাকে নিতে ফিরে আসবে। এরপর গল্প 7 বছর এগিয়ে যায়। বাড়িতে আতঙ্ক আর অস্থিরতা। রিনা তার মেয়ে ডুইকে কোথাও খুঁজে পাচ্ছে না। সবাই মিলে বাড়ির আশপাশ ও বাগানে পাগলের মতো খুঁজতে থাকে। অবশেষে রিনা ডুইকে দেখতে পায়। তার হাতে ছুরি দেখে রিনা তাকে খেলতে মানা করে এবং ছুরি চাইতে এগিয়ে যায়, কিন্তু হাত বাড়াতেই ডুই মায়ের হাত কেটে দেয় এবং দূরে সরে যায়। রিনা বাড়িতে ফিরে দেখে ডুই কাঁচা মাংস খাচ্ছে। মেয়ের এই ভয়ঙ্কর আচরণ দেখে রিনা পুরোপুরি ভেঙে পড়ে। সে প্রামকে বলে আর সে সহ্য করতে পারছে না। সে চায় তার মেয়ে অন্য স্বাভাবিক বাচ্চাদের মতোই হোক। প্রাম তাকে আশ্বস্ত করে মেয়ের জন্য সে সবকিছু করবে। তারা আলোচনা করে বন্ধু, পরিবার, সহকর্মী সবাইকে সন্দেহ করা হয়েছে, কিন্তু এখনও সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি যে এই অভিশাপ দিয়েছে। রিনা মনে করিয়ে দেয় কাল ডুইয়ের 7ম জন্মদিন, আর মিস্টার নার্তোর মতে সেই বুড়ো লোক আবার আসবে। প্রাম জানায় ডুইকে রক্ষা করতে সে মিস্টার নার্তোর সঙ্গে মিস্টার ইয়েই এবং তার ছেলে আরিওকে নিয়ে আসবে, যাদের আধ্যাত্মিক শক্তি খুবই প্রবল। তারা বাড়ি পাহারা দেবে যাতে অশুভ শক্তি ঢুকতে না পারে। পরদিন সকালে মিস্টার নার্তো, মিস্টার ইয়েই এবং তার ছেলে আরিও বাড়িতে আসে। তারা সঙ্গে সঙ্গেই সুরক্ষার বৃত্ত তৈরি করতে শুরু করে। মিস্টার ইয়েই আরিওকে খুব সতর্ক থাকতে বলেন। তিনি জানান ঠিক মধ্যরাতে যখন ডুই 7 বছরে পা দেবে তখন অশুভ শক্তি ঢোকার চেষ্টা করবে। সবাই আল্লাহর কাছে ডুইয়ের নিরাপত্তার জন্য দোয়া করে। রাত ঠিক 12টা বাজতেই সুরক্ষার বৃত্ত ভেঙে শয়তান বাড়িতে ঢুকে পড়ে। তখনই লাইট চলে যায়। শয়তান আরিও ও মিস্টার ইয়েকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। মিস্টার নার্তো সবাইকে অন্য ঘরে যেতে বলেন। হঠাৎ শয়তান তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ভয়ঙ্করভাবে তাকে হত্যা করে। এরপর সে দরজা ভেঙে ডুইয়ের দিকে এগোয়। তখন মিস্টার ইয়েই উঠে শয়তানের দিকে পবিত্র পানি ছুঁড়ে মারেন। এতে শয়তান যন্ত্রণায় ছটফট করতে থাকে। শয়তান যখন মিস্টার ইয়ের দিকে এগোয় আরিও পিছন থেকে তাকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু শয়তান আবার আরিওকে ছুঁড়ে ফেলে দেয়। শেষ পর্যন্ত মিস্টার ইয়েই আবার পবিত্র পানি ছুঁড়ে দিলে শয়তান সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে মিস্টার ইয়েই সবাইকে আশ্বস্ত করেন যে আপাতত তারা নিরাপদ, কিন্তু তিনি অনুভব করেন কেউ একজন বড় কোনো সত্য লুকিয়ে রেখেছে। তিনি স্পষ্ট বলেন এখানে কেউ না কেউ গুরুত্বপূর্ণ গোপন কথা লুকাচ্ছে এবং সবাইকে সত্য কথা বলতে বলেন। অবশেষে প্রাম স্বীকার করে সে সন্দেহ করছিল কে এই অভিশাপ দিয়েছে, কিন্তু সে এই কথা রিনাকে বলেনি। ইউডির মৃত্যুর পর প্রাম ভালো করে চিন্তা করে নিশ্চিত হয়েছিল যে এই অভিশাপের পেছনে অন্য কেউ আছে। যখন রিনার নাম জানতে চায় প্রাম সে নামটি বলে মাওয়ার। রিনা অবাক হয়ে যায় কারণ সে আগে কখনোই এই নাম শোনেনি। দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে প্রাম ও মাওয়ারের পুরনো সম্পর্ক দেখানো হয়। মাওয়ার প্রামকে রিনা সম্পর্কে সতর্ক করেছিল। রিনা সবসময় চাকরি আর প্রমোশনে ব্যস্ত থাকে, সে কখনো সংসার গড়বে না। মাওয়ার নিজেকে প্রামের যোগ্য স্ত্রী হিসেবে মনে করত, কিন্তু প্রাম স্পষ্ট জানিয়ে দেয় সে রিনাকেই বিয়ে করবে, কারণ রিনা তার জন্য চাকরি ছাড়তেও রাজি। এই প্রত্যাখ্যান মাওয়ার সহ্য করতে পারেনি। রাগে সে প্রামকে অভিশাপ দেয়। প্রাম ও তার পুরো পরিবার সারা জীবন কষ্ট পাবে। দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। প্রাম জানায় সে ভেবেছিল মাওয়ার রাগের মাথায় কথাগুলো বলেছিল, কিন্তু অভিশাপ নিশ্চিত হওয়ার পর গত 7 বছর ধরে সে চুপি চুপি মিস্টার নার্তোর সঙ্গে মিলে মাওয়ারকে খুঁজছিল। সে রিনার কাছে সত্য লুকানোর জন্য ক্ষমা চায় এবং আশ্বাস দেয় রিনা ছাড়া তার জীবনে আর কেউ নেই। রিনা মানসিকভাবে পুরো ভেঙে পড়ে।
তখন মিস্টার ইয়েই বলেন, সময় খুব কম, যত দ্রুত সম্ভব মাওয়ারকে খুঁজে বের করতে হবে। অভিশাপ ভাঙার জন্য একটি বিশেষ রিচুয়াল করতে হবে, যেখানে প্রাম ও রিনা দুজনের উপস্থিতি জরুরি। প্রাম রিনার কাছে কাকুতি মিনতি করে। সে বলে তাদের রাগ অভিমান পরে দেখা যাবে, আগে মেয়ে ডুই জীবন বাঁচানো জরুরি। সে নিজের ভুল স্বীকার করে আরেকটা সুযোগ চায়, যেন ডুই স্বাভাবিক শিশুদের মতো বড় হতে পারে। রিনা যখন নিশ্চয়তা চায়, প্রাম তাকে কথা দেয়। এরপর মিস্টার ইয়েই রিচুয়াল করে মাওয়ারের অবস্থান জানার চেষ্টা করেন। জানা যায় সে ওয়েনোসোবো ও মাগেলাং সীমান্তে লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে প্রাম ও মিস্টার ইয়েই তাকে খুঁজতে বের হন, আর আরিও রিনার সঙ্গে বাড়িতে সুরক্ষার জন্য থেকে যায়। তারা মাওয়ারের বাড়ির পেছনের আঙিনায় পৌঁছে যায়। ইয়েই প্রামকে একটি জায়গায় মাটি খুঁড়তে বলেন এবং নিজে গাড়ি থেকে কোদাল আনতে যান। হঠাৎ কেউ পিছন থেকে ইয়ের মাথায় আঘাত করে। এরপর প্রামের উপরও আক্রমণ হয়। আক্রমণকারী আর কেউ নয়, মাওয়ার। প্রাম জ্ঞান ফিরে দেখে তার হাত বাঁধা, সামনে আহত মিস্টার ইয়েই পড়ে আছেন। তখন মাওয়ার শয়তানি হাসি হাসতে হাসতে আসে। সে বলে তার জানা ছিল প্রাম তাকে খুঁজে নেবে। রাগে সে বলে রিনা নয়, মাওয়ারই সব সময় প্রামের পাশে ছিল, কিন্তু প্রাম তাকে কখনোই দেখেনি। গত 7 বছর প্রাম আর রিনাকে কষ্ট পেতে দেখে সে আনন্দ পেয়েছে। সে সতর্ক করে দেয় কেউ যেন এই অভিশাপ ভাঙার চেষ্টা না করে। এরপর সে ছুরি দিয়ে মিস্টার ইয়েইকে মারতে যায়। ঠিক তখনই প্রাম উঠে মাওয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে। মাওয়ার অচেতন হয়ে যায়। প্রাম নিজের ও ইয়ের হাতের বাঁধন খুলে দেয়। ইয়েই প্রামকে দ্রুত সে মাটির পাত্র খুঁজে আনতে বলেন। প্রাম মাওয়ারের হাত বেঁধে পাত্র খুঁজে পায় এবং নিয়ে আসে, কিন্তু মাথায় আঘাতের কারণে ইয়েই মারা যান সেখানে। প্রাম ফোন করে আরিওকে তার বাবার মৃত্যুর খবর দেয় এবং জানায় পাত্র পাওয়া গেছে। বাবাকে হারানোর শোক সামলে আরিও বলে পাত্র নিয়ে দ্রুত বাড়ি ফিরতে, সে একাই রিচুয়াল শেষ করবে। রিনা তার বাবার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে। বাড়িতে ফিরে আরিও রিচুয়াল শুরু করে। হঠাৎ লাইট চলে যায়। আরিও সতর্ক করে দেয় কেউ যেন ঘর থেকে বের না হয়। হঠাৎ শয়তান সামনে আসে। আরিও ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু কোনো প্রভাব পড়ে না, বরং শয়তান তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই ছুরি দিয়ে আরিওকে আঘাত করে। রিনা তাকে বাঁচাতে বের হলে শয়তান এক ঝটকায় আরিওর মাথা আলাদা করে দেয়। ভয়ে রিনা ঘরে ঢুকে দেখে ডুই নেই এবং তার মায়ের গলা কোনো অদৃশ্য শক্তি চেপে ধরেছে। শক্তি ছেড়ে দিলে মা ইশারায় ডুইর দিকে দেখায়। শয়তান ডুইকে নিয়ে যাচ্ছে। রিনা কাঁদতে কাঁদতে অনুরোধ করে তার মেয়েকে ছেড়ে দিতে, কিন্তু শয়তান বলে ডুইর রক্তে তার প্রভাব আছে, তাই এই সন্তান তার। সে প্রামকে ডুইর বাবা হিসেবে মানতে অস্বীকার করে। রিনা দৃঢ়ভাবে বলে বাবা যেই হোক, মা সেই। মেয়েকে বাঁচাতে সে নিজে জীবন দিতে প্রস্তুত। সে বলে ডুইর বদলে তাকে নিয়ে যেতে। তখন শয়তান ডুইকে ছেড়ে দেয়। রিনা তার মেয়ের সঙ্গে শেষবারের মতো আবেগ ভরা কথা বলে। সে বলে হয়তো সে ডুইকে বড় হতে দেখবে না, কিন্তু মৃত্যুর পরও সবসময় তার খেয়াল রাখবে। রিনা ডুইকে বিদায় জানায়। তারপরই শয়তান রিনাকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে প্রাম ফিরে এসে দেখে রিনা নিখোঁজ। রিনার মা ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলেন রিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাম পাগলের মতো রিনাকে খুঁজতে থাকে। সে ডুইয়ের কাছে জিজ্ঞাসা করে মা কোথায়, কিন্তু তখন সবকিছু হাতের বাইরে চলে গেছে। শেষ পর্যন্ত রিনাকে পাওয়া যায়, কিন্তু সে নিথর পড়ে আছে। প্রাম চিৎকার করে তাকে জাগানোর চেষ্টা করে। রিনার মা রাগে প্রামকেই দোষ দেন। তিনি বলেন প্রামের কারণে আজ রিনার এই অবস্থা। গিল্ট আর শোকে প্রাম একেবারে ভেঙে পড়ে। প্রাম ডুইয়ের দায়িত্ব রিনার মায়ের হাতে তুলে দেয়। এরপর সবার কাছে ক্ষমা চেয়ে সে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রাম ঠিক করে যে কোনোভাবে সে এই অভিশাপ শেষ করবে, কারণ সে রিনাকে কথা দিয়েছিল। সে সোজা মাওয়ারের বাড়িতে চলে যায়। প্রাম মাওয়ারের মুখোমুখি হয়ে সাহায্য চায়, যেন ডুইয়ের উপর থেকে অভিশাপ সরিয়ে নেয় আর রিনাকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু মাওয়ার তাকে উপহাস করে। সে মনে করিয়ে দেয় আগেই বলেছিল সে প্রামের পরিবার ধ্বংস করে দেবে। বলে এখানে এসে প্রাম বড় ভুল করেছে। কথা শেষ করে সে বড় ছুরি নিয়ে প্রামের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ভয়ঙ্কর লড়াই। প্রাম ছুরি কেড়ে নিতে গেলে মাওয়ার অন্য হাত দিয়ে আরেকটি ছুরি তুলে প্রামের মুখে আঘাত করে। অনেক কষ্টে প্রাম তাকে কাবু করে কাকুতি মিনতি করে পরিবারকে ছেড়ে দিতে বলে, কিন্তু মাওয়ার পরিষ্কার জানিয়ে দেয় সে কখনো তা করবে না। আবার হামলা করে প্রামের মুখ পুড়িয়ে দেয়। প্রামও এক অস্ত্র তুলে নেয়। সে মাওয়ারকে মারতে চায় না, কিন্তু বাধ্য হয়ে তার এক হাত কেটে দেয়। তবুও মাওয়ার থামে না। অন্য হাত দিয়ে আবার আক্রমণ করলে প্রাম সেটাও কেটে দেয়। তারপরও সে ঝাঁপিয়ে পড়ে প্রামের হাত কামড়ে কেটে দেয়। শেষমেশ বাধ্য হয়ে প্রাম অস্ত্র মাওয়ারের পেটে বসিয়ে দেয়। মাওয়ার তখনও থামে না। সে বলে প্রাম এখনও রিনাকেই বেছে নিচ্ছে।
জানিয়ে দেয় রিনা মারা গেছে এবং পরলোকে সেই বুড়ো শয়তানের বউ হয়ে গেছে। কোনো জাদু তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। এটা শুনে ক্ষিপ্ত হয়ে প্রাম মাবারের মাথার ধার থেকে আলাদা করে দেয়, আর সেই সঙ্গেই শেষ হয় শয়তানি অভিশাপ। সবশেষে প্রাম রিনার নাম ধরে চিৎকার করে বলে রিনাকে ছাড়া সে বাঁচতে পারবে না। তারপর সেও আত্মহত্যা করে। ওদিকে রিনার মা দেখতে পান দুই সুস্থ হয়ে উঠছে, কথা বলছে। অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করেন সে কি সত্যি কথা বলতে পারছে। এরপর দৃশ্য কয়েক বছর এগিয়ে যায়। দুই এখন বড় হয়েছে, মেডিকেল প্রোগ্রাম থেকে দারুণ ফল নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। কনভোকেশনে দাঁড়িয়ে সে বলে ছোটবেলা থেকে সে মা বাবা ছাড়া বড় হয়েছে, তাদের কোনো স্মৃতি তার কাছে নেই, কিন্তু সে জানে তার বাবা মা চেয়েছিলেন সে মানুষের সেবা করুক। তাই নিজের এই সাফল্য সে তার প্রয়াত বাবা মাকে উৎসর্গ করে। আর এভাবেই গল্পের সমাপ্তি হয়, এক ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্যেও রেখে যায় ত্যাগ আর ভালোবাসার চিরন্তন ছাপ। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।